আমার বাবার বয়স তখন 6 মাস মতো হবে, একদম শিশু। তো যাই হোক, এই দীক্ষা নেবার পরই ঠাকুরদার মন আর উতলা হয়ে গেছে যে কবে ঠাকুরকে দেখতে যাব। ইতিমধ্যে আহ ময়মনসিংহ শহরে শ্রী শ্রী ঠাকুরের জননী দেবী মাতা মনমোহিনী দেবী তিনি এসেছিলেন তারই এক আত্মীয়ার বাড়িতে, গোলকপুরের জমিদার রানীমা অমৃত সুন্দরী বোধহয় নাম, তার বাড়িতে। তিনি হচ্ছেন জননী দেবীর পিসিমা। এই খবর পেয়ে আমার ঠাকুরদা ঠাকুরমা কোলে আমার পিতৃদেব শিশু তাকে নিয়ে জননী দেবীর সঙ্গে দেখা করলেন। সেখানে কথাবার্তার পরে আমার ঠাকুরদা বললেন যে আমরা গিয়ে আশ্রমে আমাদের বাকি জীবনটা থাকতে চাই। তখন জননী দেবী বললেন, তোদের কোলে কচি শিশু, ওখানে খুব কষ্ট করে থাকতে হয়। আমি বলি কি, এই শিশু আর একটু বড় হোক, তারপর তোরা যাবি। কতখানি প্র্যাকটিক্যাল দেখুন, মায়ের কথা বলছি। আমি গিয়ে অনুকূলকে তোদের কথা বলব। ইতিমধ্যে পৌষ মাস, বড়দিনের ছুটি পড়েছে কোর্টে। আমার ঠাকুরদা একাই চলে গেলেন পাবনা হিমায়তপুর আশ্রম, এবং সেখানে ঠাকুরের সঙ্গে এই পুরো বড়দিনের যে কদিন ছুটি, এই ছুটিটা কাটালেন। আসার দিন ফিরে আসতে হবে, কোর্ট খুলে যাচ্ছে। আসার দিন ঠাকুরের সামনে দাঁড়িয়েছেন, একদম নিকটে, মানে বিদায় জানিয়ে আসবে। ঠাকুর আমার ঠাকুরদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, ঠাকুরদাও ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। এই তাকিয়ে থাকতে থাকতে ঠাকুরদার কি হলো, তার মনে হলো, তিনি লিখছেন, পরে লিখে গেছেন, যে মনে হলো যেন ইনি আমার জন্ম জন্মান্তরের বন্ধু, ইনি আমার চির সাথী। এবং এই ভাবনাটা তার চোখে জল হয়ে বেরিয়ে এলো, এবং তিনি রুদ্ধমান অবস্থায় সংজ্ঞা হারান। ওই চোখে চোখে দেখা কি যে করে দিয়ে গেল আমার ঠাকুরদার সত্তায়। পাশেই ছিলেন মহারাজ অনন্তনাথ, তিনি তাড়াতাড়ি আমার ঠাকুরদাকে ধরে শুশ্রূষা করে তাকে আবার জ্ঞান ফিরিয়ে আনলেন। তখন ঠাকুর বললেন, এবার যান, তাড়াতাড়ি চলে আসবেন। কথাটা লক্ষ্য করুন, চলে আসবেন। আমরা সাধারণত আবার আসবেন এইটাই বলি, এবার যান আবার আসবেন। ঠাকুর বললেন চলে আসবেন। চলে আসা মানে একেবারে চলে আসা, আর ফিরে না যাওয়া। দাদু ফিরে এলেন, এবং তারপরেই ওই তার যে কেসগুলো তার ছিল, সেগুলো তার বন্ধু ওই প্রিয়নাথ সেন তার হাতে সব বুঝিয়ে দিয়ে সমস্ত কিছু, তার রুজি রোজগার, তার জমিদারি, তার আত্মীয় স্বজন পরিজন, যত কি বলে তার যা অর্থবিত্ত, সব ত্যাগ করে তিনি চলে এলেন। এবং আসার সময় আমার ঠাকুরমাকে বললেন যে আমাদের সন্তান এখনো অত্যন্ত ছোট, তুমি ওকে নিয়ে সংসারে থাকো। তখন ঠাকুরমা বললেন যে রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন সীতা কি রাজপ্রাসাদে ছিলেন? কাজেই আমার ঠাকুরদা ঠাকুরমা, তাদের কোলে কচি শিশু, তখন তার বয়স 1 বছর 3 মাস। রজত বরণ দত্ত রায় আমার পিতৃদেব, এই 3টি প্রাণী, এই 3টি সত্তা চলে এলেন ঠাকুরের আশ্রমে। বাজিতপুর ঘাট, সেখানে তাদের নৌকো ভিড়ল, এবং তারা সেখান থেকে আশ্রমে এসে উপস্থিত হলেন।
এই গেল মোটামুটি ভাবে আমার ঠাকুরদার আশ্রমে আসা। আশ্রমে আসার পর তখন হচ্ছে আশ্রমের আদি যুগ, অর্থাৎ মাত্র শুরু হচ্ছে আশ্রম গঠন। 1330 বঙ্গাব্দ, অর্থাৎ ঠিক 100 বছর আগে। এখন তো 1429, পৌষ মাঘ আসছে, আর কদিন বাদই 1430 হবে। আমার ঠাকুরদা গিয়েছিলেন 1330 বঙ্গাব্দের ফাল্গুন মাসে, অর্থাৎ ঠিক 100 বছর পূর্ণ হলো বা পূর্ণ হতে চলেছে। এটা আমার জীবনে, আমাদের পরিবারের জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ 100 বছর। তো বলছিলাম যে তখন আশ্রম মাত্র তৈরি হচ্ছে। ঠাকুর বাড়ি তখনও বলা হতো ঠাকুর বাড়ি, সৎসঙ্গ আশ্রম কিন্তু বলা হতো না, কারণ ঠাকুরের ভিটেতেই তো, এবং ভিটের আশেপাশের জমি নিয়েই আশ্রম শুরু হয়েছিল এবং তারপর আস্তে আস্তে বেড়েছিল। তো কাজেই আশ্রমের যে যে কর্ম প্রতিষ্ঠান যে তৈরি হয়েছে সেগুলো সবই আমার ঠাকুরদার চোখের সামনে তো বটেই, এবং তাদের হাতে কলমে। হাতে কলমে কেন? কারণ তখন ধরুন এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র, এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র যে তৈরি হয়েছে তার প্রতিটা ইট, সেটা কিন্তু সৎসঙ্গীরাই ইটগুলো কেটেছে। ওই পদ্মার চরে মাটি ছেলে এবং ইট তৈরি করা, এগুলো যেমন নেতাজি সুভাষচন্দ্রের জননী দেবী প্রভাবতী দেবী এবং আরো অসংখ্য ভক্তগণ, ভক্ত জনসাধারণ সেগুলোতে হাত লাগিয়েছেন। আমার ঠাকুরদাও কেটেছেন, আমার ঠাকুরমাও ইট কেটেছেন, এবং সারা রাত ডে লাইট জেলে এই ইট কাটার মহোৎসব চলত। ঠাকুর বসে থাকতেন, আবার ঠাকুরের মা জননী মনমোহিনী দেবী, তিনি একটা বড় গামলায় অনেক কিছু, মানে ডাল ভাত সবজি ইত্যাদি যা জোটে সবগুলো মেখে এক একটা দলা এক একজন সৎসঙ্গী, মানে যারা ওই ইট কাটছেন পুরুষ মহিলা, সেই সবার হাতে তুলে দিতেন। এইভাবে ইট কেটেছেন তারা। কাজেই এই ইটগুলো দিয়েই কিন্তু এই এত এত কর্ম প্রতিষ্ঠান, কেমিক্যাল ওয়ার্কস, তপোবন বিদ্যালয়, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, আরো কত, এগুলো সব তৈরি হয়েছে। কাজে এই যে কর্মকেন্দ্রগুলো, এগুলো একদিকে যেমন শ্রী ঠাকুরের অপার মহিমা সেগুলি বহন করছে, আরেকদিকে তার ভক্তদের বহু ঘাম, বহু শ্রম, বহু ভক্তি, সেগুলি কি বলে স্মৃতি বহন করছে। এই জন্য আজ যখন পাবনা হিমায়তপুরে গিয়ে এই সব বিল্ডিং গুলোর ভগ্ন দশা দেখি, তখন বুকে খুব ব্যথা লাগে। একদিকে ঠাকুরের মহিমা, আরেকদিকে ভক্তদের পবিত্র স্মৃতি, সবই যেন ভেঙে পড়ছে। এগুলিকে আমাদের এগিয়ে এসে আবার তুলে ধরা দরকার, অন্তত স্মৃতি চিহ্ন হিসেবে। এগুলো তো একটা জাতির, বাংলাদেশ রাষ্ট্রের, সমগ্র মানব জাতির এক একটা অত্যন্ত মূল্যবান ঐতিহ্য। সেই ঐতিহ্য রক্ষার দায়িত্ব কিন্তু প্রত্যেকটি দেশের, প্রত্যেকটি জাতির, প্রতিটি সরকারের, প্রতিটি মানুষের। এটা আধুনিক যে সভ্যতা, তার সনদেই এটা লেখা আছে যে ঐতিহ্যকে রক্ষা করতে হবে। যাই হোক, আমি অন্য একটু ভাবালুতায় চলে গিয়েছি হয়তো। তো তখন হচ্ছে এই সৎসঙ্গের আদি যুগ। তখন একবেলা আহার জোটে না, এবং জননী মনমোহিনী দেবী তিনি আশেপাশের গ্রাম, এই কাশীপুর, প্রতাপপুর, নাজিরপুর ইত্যাদি আশেপাশের গ্রাম এবং হিমায়তপুর তো বটেই, থেকে তিনি ভিক্ষা করে
মাথায় করে নিয়ে আসতেন যা জোটে, চাল ডাল সবজি, এগুলো এনে একসঙ্গে একটা লাপসি তৈরি করা হতো। এবং সেই লাপসি তৈরি হলে আনন্দবাজারে ঘন্টা পড়তো, হয়তো সেটা সন্ধ্যা হয়ে গেলে, এবং সেই ঘন্টা শুনলেই আশ্রমবাসীরা আনন্দে সেই আনন্দবাজারে এসে হাজির হতেন এবং ওই এক বেলার লাপসি খেয়ে তাদের মধ্যে হাজার হস্তির শক্তি, সেটা তো আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি। কারণ তখন এমন কাজের জোয়ার এসেছিল যে এক এক রাতে এক একটা বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। হয়তো আগের দিন দেখা গেল যে একটা মাঠ, পরের দিন দেখা যাচ্ছে সেই মাঠে কনস্ট্রাকশন হয়ে গেছে ছাদ পর্যন্ত। এই রকমের কাজের গতি এবং তীব্রতা, সেগুলো সবই কিন্তু ওই একবেলার লাপসি খেয়ে। এবং আমার বাবার কাছে শুনেছি যে যেদিন কারো পাতে একটা শুকনো লঙ্কা পড়তো সেদিন তার মহোৎসব। আর কিছু আশা কারো ছিল না। আশা করবেনই বা কি, আশাতিরিক্ত পরম পিতার আশিস তারা পেয়ে বুঁদ হয়ে থাকতেন। এইরকম আশ্রমের অবস্থা। সেই আশ্রমে থাকার কষ্ট সাংঘাতিক। আমার ঠাকুরদা ঠাকুরমা বোধহয় 10-12 বার তাদের ঘর পরিবর্তন করতে হয়েছে। কারণ তখন তো ঘর বলতে কিছু নেই, আস্তে আস্তে গড়ে উঠছে এবং যত আশ্রমিকের সংখ্যা বাড়ছে সেই হিসেবে সমস্ত কিছু গড়ে উঠছে। কাজেই তখন কোনো থাকার ঠিক ঠিকানা এগুলো ছিল না। এবং এমন এক একটি ঘরে অনেক সময় থাকতে হয়েছে যেগুলি ঘরও পদবাচ্য নয়, মানে আর যাই হোক ঘর নয়। কেমন? যেমন একটি ঘরে, সেখানে ঠাকুরও এসেছেন সেই ঘরে, একটি ঘরে একটা বট গাছ, সেটা ওই ঘরের চাল ভেদ করে উঠে গেছে উপরে। ফলত বর্ষার সময় বৃষ্টি পড়ে, আবার যখন ঝড় ওঠে তখন ওই বট গাছটা এমন দোলে যে সব ঘরটা, পুরো ঘরটা দুলতে থাকে। এবং আমার ঠাকুরদা অনেকদিনই ঘরে থাকতেন না, তার ঠাকুরের কাজে তিনি আজকে এখানে কালকে সেখানে প্রচার কাজে তিনি তো বেরিয়ে যেতেন। ঠাকুরমা আর আমার ওই তার শিশু পুত্র আমার পিতৃদেব তারা থাকতেন। ঠাকুরমা তখন ওই ছোট ছেলেকে কোলে নিয়ে দরজার খিল ধরে দাঁড়িয়ে ঠাকুরের নাম করতেন। যদি ঝড়ে ঘরটা ভেঙে পড়ে তখন যেন শিশুকে নিয়ে বেরিয়ে যেতে পারে, নাহলে তো মৃত্যু অনিবার্য। এইরকম ঘরে তাদের থাকা, যদিও তাদের অভ্যাস কিরকম, তারা জমিদার বাড়ির মানুষ, অত্যন্ত সুখে তাদের জীবন ধারণের অভ্যাস। এবং আমার ঠাকুরমাও খুব বড় জমিদার ঘরেরই মেয়ে ছিলেন এবং জমিদার ঘরের গৃহিণী হয়েছে। এইরকম থাকা, পরিধানের বস্ত্র, কারণ তাদের তো আর কোনো আয় উপায় ছিল না। তখনকার দিনে অ্যালাওয়েন্সের প্রথা ছিল না, ঠাকুরের কাছ থেকে অ্যালাওয়েন্স নেওয়া বা মাসোহারা নেওয়া এসবের বালাই ছিল না। আমার ঠাকুরদা জীবনে কোনোদিন নেননি। শেষ জীবনে দেওঘরে এসে ঠাকুর একবার জোর করে অ্যালাওয়েন্স দিয়েছিলেন আমার ঠাকুরদা। ঠাকুরদা তখন বলছেন যে ঠাকুর, সারা জীবন আমি অ্যালাওয়েন্স নেইনি, এখন তো আমার ছেলে রজত, সে প্রফেসরি করে, সে প্রতিষ্ঠিত, সেই আমাকে টাকা পাঠায়, আমি আর এখন অ্যালাওয়েন্স নিতে বলবেন না। তখন ঠাকুর বলেছিলেন,
আমি যদি খুশি হই আপনি নিলে তাও নেবেন না, তখন বাধ্য হয়ে নিয়েছিলেন। তো যাই হোক, সেটা অন্য কথা। এগুলো হচ্ছে লীলা। কি লীলা? এই সব লীলার কিন্তু অর্থ আমি বলতে পারবো না। কেন ঠাকুর শেষ জীবনে এসে আবার দিলেন অ্যালাওয়েন্স, বাধ্য করলেন অ্যালাওয়েন্স নিতে, এ আমি বলতে পারি। আচ্ছা, তো কাজেই আয় উপায় বলে তো কিছু নেই। কাজেই তাদের পরিধানের বস্ত্রের অভাব, কিরকম অভাব? আমার ঠাকুরদার দুটি, আমার ঠাকুরমার দুটি কাপড় ছিল। একটি একটু ভালো, সেটি তিনি রেখে দিতেন, ঠাকুরের কাছে যাওয়ার সময় পরে যেতেন। কারণ ঠাকুর বলতেন যে তোরা পুরনো কাপড় পর, ছেঁড়া কাপড় পর, আমার কোনো কষ্ট হয় না, কিন্তু ময়লা কাপড় পরবি। তো ঠাকুরমা ওই একটি কাপড় ভালোভাবে রেখে দিতেন। আর একটি কাপড়, সেটিও বহু বহু ছিন্ন হয়ে গেছে, সেটি পরে তিনি বাড়িতে কাজকর্ম করতেন, সংসারের কাজকর্ম, এবং স্নান করতেন। স্নান করে ওই গায়েই ওই ভিজা কাপড় শুকিয়ে নিতেন। এই হচ্ছে ঠাকুর। আর একটা ধুতি অর্ধেক করে, অর্ধেক পরতেন ঠাকুরদা, আর অর্ধেক পরতেন বাবা। এইভাবে তাদের জীবন। কিন্তু মনে করবেন না যে খুব দুঃখের জীবন ছিল। পরম সুখের, পরম আহ্লাদের, পরম আনন্দের এবং পরম শান্তির জীবন তারা কিন্তু উপভোগ করে গিয়েছে। যাই হোক, ঠাকুরের আশ্রমে যে বিচিত্র কর্ম, যে উৎসাহনা, তার অনেক কিছুর সঙ্গে ঠাকুরদের যুক্ত হয়েছেন। যেমন ঠাকুরের আদেশে যখন ফিলান্থ্রপি অফিস তৈরি হলো, সেই ফিলান্থ্রপির দায়িত্ব ঠাকুর আমার ঠাকুরদাকে দিলেন। এবং তখন শশধর কর্মকার, আর ভবানী সাহা, আর আমার ঠাকুরদা, এই তিনজন তখন ফিলান্থ্রপি অফিসে কাজ করতেন। সেখানেও একটা কথা বলে রাখি, আমার ঠাকুরদার হিসেব আমার ঠাকুর খুব পছন্দ করতেন, এবং অনেককে ডেকে ডেকে তিনি দেখাতেন যে দেখুন ব্রজগোপালরা যেভাবে হিসেব লেখে, এইভাবে আপনারা হিসেব রাখবেন। এই হিসেব রাখার বিষয়ে একটা কথা বলি। ঠাকুর বলতেন যে ফিলান্থ্রপি থেকে যখন আপনারা কিছু নিয়ে যান, প্রচারের কাজে হয়তো গেলেন, যাবার সময় ফিলান্থ্রপি থেকে কিছু টাকা নিলেন, এবং তারপর আবার যখন প্রচার থেকে ফিরে এলেন, তখন তো হিসেব দিতে হবে। সেটা একেবারে নিখুঁত হিসেব যেন। এবং বলতেন আপনারা যদি একটা বিড়িও খান, সেটাও কিন্তু হিসেবে রাখবেন। কাজে হিসেব সম্পর্কে ঠাকুর খুব হিসেবই ছিলেন। আমার ঠাকুরদা খুব সুন্দর হিসেব রাখতে পারতেন। কাজে ফিলান্থ্রপিতে ঠাকুর যে আমার ঠাকুরদাকে দায়িত্ব দিলেন, তার পেছনে হয়তো এটা একটা কারণ ছিল। তারপরে আরেকটা, অনেকেই জানেন না যে সেন্ট্রাল অফিস বলে একটা অফিস ছিল। সেখানে মূলত ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের বিভিন্ন কাজ হতো। সেখানে আমার ঠাকুরদা কিছুদিন ছিলেন, এবং তখন নানা প্রসঙ্গে গ্রন্থটি প্রেস কপি তৈরি হচ্ছে। তো সেই প্রেস কপি দেখে, আমার ঠাকুরদার হাতে লেখা সেই প্রেস কপি দেখেও ঠাকুর খুব প্রশংসা করেছিলেন। কারণ ঠাকুরদার হাতের লেখা ছিল অত্যন্ত ভালো, অত্যন্ত মানে সুন্দর এক হাতের লেখা। সেইটাও আমার ঠাকুরদার খুব পছন্দ হয়েছিল। যাই হোক, আর প্রচার প্রচার কার্যে আমার ঠাকুরদা যেমন বোম্বে গিয়েছেন পশ্চিমে, আবার পূর্বে বার্মাতে গিয়েছেন। সারা ভারতের বহু স্থানে আমার ঠাকুরদা কিন্তু চষে বেরিয়েছে। যেমন বোম্বেতে গিয়ে তিনি মহাত্মা গান্ধীর যে আশ্রম, সবরমতী আশ্রম, সেখানে গিয়েছিলেন। এবং সেখানে যখন
তিনি খবর পাঠালেন গান্ধীজিকে যে আমি সৎসঙ্গ আশ্রম থেকে এসেছি। গান্ধীজি সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিয়েছে। তার আগে গান্ধীজি ঠাকুরের সঙ্গে দেখা করে গিয়েছে এবং আমার ঠাকুরদার কাছে ঠাকুর কেমন আছেন এবং ঠাকুরের মা কেমন আছেন, ঠাকুরের মাকে গান্ধীজি খুব শ্রদ্ধা করতেন। I have never seen such a masterful woman in my life, এই কথা বলেছিলেন গান্ধীজি, মাস্টারফুল ওম্যান। তো এদের কথা জিজ্ঞাসা করতে লাগলেন। আর আমাদের বর্মা দেশে যে কজন ঋত্বিক প্রচার কার্যে বিশেষভাবে আত্মনিয়োগ করেছিলেন ঠাকুরের আদেশে, তাদের মধ্যে আমার ঠাকুরদা অন্যতম। এই বর্মা দেশে যাওয়ার, প্রচারে যাওয়ার প্রসঙ্গে এইবার আসি একটু লীলা প্রসঙ্গের কথা। এগুলি তো সব ঠাকুরের সৎসঙ্গের কাজের কিছু হিসেব অল্প স্বল্প দিলাম। আর একটা কথা শুধু বলা বাকি রইল কাজের মধ্যে, সেটা ঠিক সৎসঙ্গের কাজ নয়, কিন্তু সেটাই দাদুর, আমার ঠাকুরদার প্রধান কাজ, সেটা হচ্ছে জীবনী রচনা। সেটা একটু পরে বলছি। এই বর্মা দেশে একবার আমার ঠাকুরদা যাবেন ভোরবেলা, অত্যন্ত খুব ভোরে পাবনা থেকে দুটো বাস ছাড়ে এক ঈশ্বরদী পর্যন্ত। সেই বাস ধরে বাসে করে ঈশ্বরদী গিয়ে ঈশ্বরদী থেকে কলকাতা এবং কলকাতা থেকে পরে বর্মা দেশে যাবে। তো দুটো বাস ছাড়ে, বাস দুটো চলে গেছে। তারপর খবর এলো সৎসঙ্গ আশ্রমে যে ওই দুটো বাসে একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে এবং বহু মানুষ হতাহত হয়েছে। সবাই চিন্তিত হয়ে পড়লেন, কোন বাসটি অ্যাক্সিডেন্ট করলো, আমার ঠাকুরদা ছিলেন কোন বাসে এবং ঠাকুরদার কি হলো, এই নিয়ে আশ্রমের সবাই খুব চিন্তিত এবং বিমর্ষ হয়ে পড়লেন। একদিকে ঠাকুর কাঠের মিস্ত্রির যে মিস্ত্রি খানা, মানে কি বলে ছিল, কাঠের কাজ হতো কারখানা, সেইখানে ঠাকুর তার সামনে একটা চেয়ারে বাবলা তলায় বসে আছেন বিমর্ষ মুখে। ঠাকুরের মা, এবার যে কথাগুলো বলছি সে যুগে আশ্রমের পরিচয়টা আপনারা পাবেন। ঠাকুরের মা কাঁদতে কাঁদতে বিছানায় পড়েছেন এবং দরজা দিয়েছেন তার ঘরে। ব্রজগোপালের এরকম হলো কেন, ও কি এমন পাপ করেছে যে ব্রজগোপালের এমন হলো, এই বলে কাঁদছে ঠাকুরের। সমগ্র আশ্রমে উনুন ধরেনি সেদিন। ভোরবেলায় ঠাকুরদা চলে গেছেন, তারপরে তো উনুন ধরবে, দুপুরের আহার তৈরি হবে। আনন্দবাজার বন্ধ, ঠাকুর বসে আছেন ঠায় এক জায়গায়। এই রকম অবস্থা। আসলে প্রথম বাসটিতে আমার ঠাকুরদা ছিলেন, সেটি বেরিয়ে যাবার পেছনেই ছিল সেকেন্ড বাস, সেইটি ওই একটা শান্টিং ইঞ্জিনে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে। কয়েক সেকেন্ডের জন্য আমার ঠাকুরদা বেঁচে গেছে। এইবার ঠাকুরদা তো কলকাতায় চলে গেছেন এবং কলকাতায় গিয়ে আশ্রমের যে কলকাতার বাসা সেখানে উঠেছেন এবং বুঝতে পেরেছেন যে কিছু একটা তো খবর যাবে আশ্রমে এবং সবাই চিন্তিত হবে। তাই একটা চিঠি লিখে তিনি পাঠিয়েছেন। তখনকার দিনে ওই দিনের চিঠি দিনেই চলে আসতো এবং ডেলিভারি হয়ে যেত। আর এদিকে ঠাকুর প্রবোদদাকে পাঠিয়েছেন পাবনা সদর হাসপাতালে, সেখানে দাদুর নাম নেই। টেলিগ্রাম করেছেন কলকাতায়, ঠাকুর যা যা করণীয় নিখুঁত ভাবে করে যাচ্ছে।
তারপর বিকেলের দিকে সমস্ত খবর, দাদুর চিঠি এলো, টেলিগ্রামেরও উত্তর এলো যে আমি ঠিক আছি। তখন সবাই হাঁপ ছেড়ে বাঁচল। মা জননী মনমোহিনী দেবী ঘর থেকে বেরিয়ে ঠাকুরকে বলছেন, বুঝলে অনুকূল, আমি জানতাম ব্রজগোপাল এমন মানুষ, তার এরকম হতেই পারে না। ঠাকুর শুধু বললেন, পরম পিতাই বাঁচিয়েছেন। এবং পরবর্তীকালে আমার ঠাকুরমা একদিন গিয়ে ঠাকুরের সামনে, তখন কেউ নেই ঠাকুরের কাছে, ঠাকুর বললেন, আবার বললেন ওই এক কথা, পরম পিতাই বাঁচিয়েছেন। তার মানে ব্রজগোপাল এমন মানুষ, সেটার থেকেও বড় কথা হচ্ছে পরম পিতা বাঁচিয়েছেন। তো কাজে এই হচ্ছে তাদের জীবনের লীলা। তাদের জীবনের লীলা কে বোঝা দায়। যেমন একবার আমার ঠাকুরদা শেভ করতে গিয়ে এই থুতনিতে কতগুলো গুটি গুটি উঠে সেপটিক হয়ে যায়। তখন একটা ইঞ্জেকশন মাজায় কোমরে দেওয়া হয়, সেটি দম্বল বেঁধে ফুলে ওঠে এবং ঠাকুরদা সোজা হয়ে হাঁটতেই পারেন না। এইরকম যখন প্রচন্ড কষ্ট, প্রচন্ড ব্যথা, এদিকে সেপটিক আর ওদিকে দম্বল বেঁধে শয্যা আসা। এইবার এমন আশ্রমের যে ডাক্তাররা ছিলেন, মহারাজ, তারপরে গোকুল ডাক্তার, দাড়ি বীরেন্দা, প্যারিদা, এরা সবাই দেখছেন, নানা ওষুধপত্র দিচ্ছেন ইত্যাদি। তখন মহারাজ বললেন যে এটা ইয়ে করতে হবে, অপারেশন করতে হবে। আমার ঠাকুরমাও একদিন ঠাকুরের কাছে আমার ঠাকুরদার সব অবস্থার বর্ণনা দিতে গিয়ে বললেন যে বোধহয় অপারেশন ছাড়া হবে না। এরপরে যখন মহারাজ এসে বললেন অপারেশন করাই ভালো, তখন অপারেশন সঙ্গে সঙ্গে করলেন এবং তাতে হিতে বিপরীত হয়ে গেল। সে তো হলোই না, কিছু উন্নতি তো হলোই না, আরো কাঁচা জায়গায় অপারেশন করার ফলে আরো বেগতিক হয়ে গেল। এই সময় যখন আর সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন ঠাকুরমাকে ঠাকুর বললেন, তুই কইছিলি না অপারেশন করতে হবে? আমার ইচ্ছে ছিল না, সেই জন্যই আমি তো ওদের অপারেশনে মত দিলাম। বোঝুন অবস্থা। যেহেতু ঠাকুরমা একটা ইচ্ছের কথা প্রকাশ করে ফেলেছেন, ঠাকুরমা তার বইতে পরে লিখেছেন যে তার কাছে নিজের ইচ্ছের কথা কখনো নিবেদন করতেন। তার ইচ্ছাই আমার ইচ্ছা, আমি পরবর্তী জীবনে আর কোনোদিন আমার ইচ্ছের কথা তাকে বলি। এই কথা যখন আমার ঠাকুরদা শুনলেন যে ঠাকুরের অমতে তার এই অপারেশন হয়েছে, চিকিৎসা চলছে, তখন তিনি বললেন, আমি ঠাকুরের কাছে যাব, কথা বলবো এবং বুঝে আসব, তুমি আমাকে তার কাছে নিয়ে যাও। ঠাকুর তখন থাকতেন বিশ্ববিজ্ঞান কেন্দ্রে। তার তখন পায়ে একটা ইয়ে হয়েছিল, মানে হাড় ঢুকে খুব কষ্ট পাচ্ছিলেন, তিনি হাঁটা চলা ভালোভাবে করতে পারতেন। তো একটা ট্রলি জোগাড় হলো, হেম গোবিন্দদা আমার ঠাকুরদাকে ট্রলিতে করে বসিয়ে বিশ্ববিজ্ঞান কেন্দ্রে নিয়ে গেলেন। সেখানে তখন ভক্ত সমাগম এবং জননী মনমোহিনী দেবী, কেষ্টদা প্রমুখরা আছে। ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরদা বললেন, শুনলাম তোমার এখন তুমি হয়ে গেছে। ঠাকুরদাও আপনি বলতেন, ঠাকুরও ঠাকুরদাকে আপনি বলতেন। শুনলাম তোমার অমতে আমার চিকিৎসা হচ্ছে, এটা হয় কেন? পরিষ্কার চার্জ করলেন।
ঠাকুর বললেন, আমি তো ভোটে চলি। সঙ্গে সঙ্গে রিয়াক্ট করলেন আমার ঠাকুর। ভোট? আমি কি ভোট দেখে এখানে এসেছি, নাকি তোমাকে দেখে এখানে এসেছি? তখন জননী মনমোহিনী দেবী তিনি বলছেন, তুই দেখিস না এই অনুকূল কত কষ্ট পাচ্ছে? তখন ঠাকুরদা বলছেন, অনুকূল অনুকূল সে ভগবান, আমি অনুকূল নই। তবে আমি আমার কর্মফল ভোগ করতে আমি রাজি আছি। কিন্তু আমি শুনলাম ঠাকুরের অমতে এই ফল আমাকে ভোগ করতে হচ্ছে, সেটা কেন? ঠাকুর তখন ঠাকুরমাকে বলছেন, যা যা যা, নিয়ে যা নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। এবারে ঠাকুরমা ঠাকুরদাকে নিয়ে এসে শুইয়ে দিলেন। ঠাকুরদা পরে ঠাকুরমাকে বলছেন, পরম পিতার আসন তৈলা গেছে, ও যেমন ভাবে সরল আবদার করলো তাতে পরম পিতার আসন তৈরি গেছে। এরপরে ঠাকুর ঠাকুর স্বয়ং ওই চিকিৎসার ভার নিলেন, তত্ত্বাবধান করলেন, এবং আবার যখন পাকলো ওই দম্বলটা, তখন বিহিতভাবে অপারেশন করে আস্তে আস্তে সুস্থ হল। এইরকম আরো কত কাহিনী বলবো। মানে একবার তো তিনজনে, আমার ঠাকুরদা, ঠাকুরমা, বাবা, তিনজনে মরণাপন্ন অসুস্থ হয়ে পড়েছিল। এবং এই অসুখ থেকে যখন তার আশিসে তারা সেরে উঠলেন, তখন ওই পাবনা মানে হিমায়তপুরে যে কি বলে শ্মশানটা ছিল, যে শ্মশানে ওই ছাক শিশুকে উদ্ধার করেছিলেন ঠাকুর, সেই শ্মশানের দিকে তাকিয়ে ঠাকুর বলেছিলেন, ওইখান থেকে ফিরে এলো। এই তিনি শ্মশান থেকেও আমাদের ফিরিয়ে আনতে পারেন। এই অসুখের সময় একদিন, এই ঘটনাটা বলেই লীলা প্রসঙ্গ সমাপ্ত করব এবং তারপরে জীবনীর প্রসঙ্গে গিয়ে আমি শেষ করব। ওই অসুখের সময় একদিন ওদের বেরি বেরি হয়েছিল তিনজনের, এবং বেরি বেরি থেকে আমার ঠাকুরমার পায়োরিয়া হয়ে যায়। ওই ইয়েতে মাড়িতে ঘা, ঘা মানে সাংঘাতিক, সেই পায়োরিয়া বেরি বেরি থেকে হয়। সেই পায়োরিয়ায় এমন কষ্ট, মুখ বন্ধ করতে পারছেন না, প্রচন্ড জ্বালা পোড়া ব্যথা। ঠাকুরমা তখন একদিন ঠাকুরের কাছে লোক পাঠিয়েছেন যে ঠাকুরকে ডেকে আন। এই হচ্ছে ভক্ত ভগবান, ভক্তের অধিকার ভগবানের। ঠাকুর এসে ঠাকুরমার মাথার কাছে দাঁড়িয়ে বললেন, কেন ডেকেছিস? তখন আমার ঠাকুরমা বললেন, ঠাকুর এবার আমাকে বিদায় দিন, আমি আর সহ্য করতে পারছি না। তো ঠাকুর তখন আবার সমস্ত চিকিৎসার ব্যবস্থা বন্দোবস্ত করে আস্তে আস্তে সুস্থ করলেন। আবার এই এটা দীর্ঘ একটা অসুস্থতার একটা কাহিনী। এই অসুস্থতার মধ্যেই একদিন ঠাকুরমা শ্বাসকষ্ট উঠে গেছে। প্যারিদা এসে দেখে গিয়ে ঠাকুরকে বলেছেন যে, প্রিয়লতা মা আর কয়েক ঘন্টা, সকালের আগেই চলে যাবে। রাত 2টোর সময় ঠাকুর সেই 2টোর সময় উঠে বসে বইয়ের পর বই নামাচ্ছেন, পড়ছেন, ওষুধ ব্যবস্থা করে দিচ্ছেন। প্যারিদা, দাড়ি বীরেনরা, এরা দাড়ি বীরেনরা হচ্ছে ভেষজ, আর প্যারিদা এরা হচ্ছেন অ্যালোপ্যাথি। এরা সবাই মিলে ওষুধ তৈরি করে ঠাকুরমাকে দিচ্ছেন। এইভাবে
রাত 2টো থেকে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত ঠাকুর এক স্থানে বসে আছেন আর এই কাজ করছেন। 6টার পরে ঠাকুরমা কিছুটা সুস্থ হওয়ার পর, বাহ্য প্রস্রাব হওয়ার পর তিনি স্নান করতে গিয়েছেন। এই ভক্তের জন্য ভগবানের আকুলি বিকুলি। এবং তারপরে পাবনা থেকে কমলা, খুব ভালো কমলা আনিয়ে, সেই কমলা 2 হাতে 4টে কমলা নিয়ে ঠাকুর এসেছেন। এসে দাঁড়িয়ে থেকে বার্লির সঙ্গে কমলার রস দিয়ে পথ্য তৈরি করিয়ে ঠাকুরমা এবং অন্যান্যদের, মানে আমার ঠাকুরদা এবং বাবা, তারাও অসুস্থ, তাদের খাইয়েছে। এই হচ্ছেন ভগবান, জ্যান্ত ভগবান। আরো কত কথা, কত কথা। এবার তাহলে আমি জীবনীর কথাটা বলি। জীবনীর পেছনে একটা দুঃখের কাহিনী কিছুটা আছে। যে কোনো বড় সৃষ্টির পেছনেই বলা হয় বেদনা থাকে। এখানে কি বেদনা? ওই যে বলেছিলাম যে ইয়েতে কি বলে, সেন্ট্রাল অফিসের কথা। সেন্ট্রাল অফিসে থাকতে আমার ঠাকুরদাকে জনৈক খুব অপমান করলেন। মানে সেই অপমানের বর্ণনা আমি দিতে পারবো না, সাংঘাতিক। আমি কিন্তু জানি না এটাও ঠাকুরের ইচ্ছায় কিনা, যেটা জানি না বলে লাভ নেই। এই অপমান যখন ঠাকুরদাকে করা হলো, ঠাকুরদা তখন বেরিয়ে পদ্মার চরে দাঁড়িয়ে, নির্জন একাকী দাঁড়িয়ে খুব কাঁদলেন। আর ঠাকুরের উদ্দেশ্যে তার একটা প্রতিজ্ঞার কথা বললেন যে, ঠাকুর, আমি এখন থেকে শুধু তোমাকে নিয়েই থাকব, শুধু তোমার চিন্তা করব, তোমার কথা নিয়ে, আর কোনো কাজে যাব না। বাড়িতে এলেন। এসে সেই দিন, সেই মুহূর্ত থেকে ঠাকুরের জীবনী রচনার কাজ শুরু। কয়েকদিন পরে ঠাকুরদাকে ডেকে আনলেন। তিনি তার যাচ্ছেন না সেন্ট্রাল অফিসে। এসে সেই কাজ আবার শুরু করার কথা বললেন। ঠাকুরদা বললেন, ঠাকুর, আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত আছি, অবশ্য সেটা আপনারই কাজ, তবে আপনি যদি আদেশ করেন তাহলে আমি ফিরে এসে এই কাজে যোগ। আর কিছু বললেন না ঠাকুর। এরপর থেকে বহুদিন আমার ঠাকুরদা ঘরেই বসেছিলেন আর লিখে গিয়েছেন, ঠাকুরের কাছেও যাওয়া হয়নি। তখন ঠাকুরমার কাছে জিজ্ঞাসা করে করে জানতেন, খুঁচিয়ে খুঁচিয়ে জানতেন কি করছে, কি লিখছে, এখন কি লিখছে রে, যেন তিনি অযাচিত আশীর্বাদ ঢেলে দিতেন প্রতিদিন, প্রতি মুহূর্ত তার এই জীবনী কাল ভক্তি। এইভাবে 1939-এ শ্রী ঠাকুরের, তখন 50 বছর পর্যন্ত ঠাকুরের জীবনী প্রকাশিত হল। ঠাকুর এই জীবনীটাকে অনুমোদন করেছেন। কেন? তার মূল কারণ হচ্ছে যে কোন অলৌকিক এর আশ্রয় এই জীবনীতে নেওয়া হয়। ঠাকুরের জীবনটা বাস্তবে কেমন তারই একটা
আহ যুক্তিগ্রাহ্য, যুক্তিবদ্ধ একটা আখ্যান এই জীবনীতে তুলে ধরা। কিছু কিছু জীবনী এর আগেও ছিল এবং সেগুলিও আমাদের পড়তে ভালো লাগে। ঠাকুরের জীবনের বহু কথা আমরা সেখানেও জানতে পারি, কিন্তু যেহেতু সেগুলির মধ্যে অলৌকিকতার আধিক্য ছিল, সেজন্যই যখন আমার ঠাকুরদার লেখা এই জীবনীটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রকাশিত হলো, তখন ঠাকুর বলেছিলেন, ব্রজগোপাল দা আমারে বাঁচাইছে, তাকে বাঁচানোর কোনো প্রশ্ন উঠতেই পারে না। এটা তাৎপর্যটা গ্রহণ করতে হবে। তার মানে তিনি যে জীবনবাদের কথা বলেছেন, যে জীবনবাদের প্রতিষ্ঠা করতে তার আবির্ভাব, সেই জীবনবাদে অলৌকিকতার কোনো স্থান নেই। সেই জীবনবাদ খুব শুভ সুন্দরভাবে তার জীবনের মধ্য দিয়ে প্রকাশ করা, এটাই তিনি চেয়েছিলেন। এবং জীবনী সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা আছে, সেগুলোতেও তিনি জীবনীর, সার্থক জীবনীর যে যে চারিত্র বৈশিষ্ট্য, তার মধ্যে এই কথাগুলি বলেছেন।